নমস্কার চতুর্থ শ্রেণীর বন্ধুরা, নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি এই 2021 সালটা আমাদের সবার জন্য খুব ভালো কাটবে আর খুব শিগগিরই আমরা খুব সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। তোমরা সবাই আমাকে চেনো, কিন্তু দু একজন তো নতুন বন্ধু আছে, তাদের জন্য জানাই আমি কিন্তু স্বাতী মিস। আমি তোমাদের বিজ্ঞান, ভূগোল আর ইতিহাস পড়াবো। আজকে আমি তোমাদের ভূগোল পড়াতে যাচ্ছি। আমার কেন মনে হলো জানো, আমরা তো পৃথিবীতে বাস করি, পৃথিবীর বুকেই ইতিহাস, পৃথিবীর মধ্যেই আমরা বিজ্ঞানের নানান রকম কর্মকাণ্ড দেখেছি, কিন্তু আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে পৃথিবীর একেবারে আদি অবস্থা, অর্থাৎ পৃথিবী যখন শুরু হলো, পৃথিবীর যখন এই সৌরজগতের মধ্যে পৃথিবীর অবস্থান এবং তার গুরুত্ব, পৃথিবীর সৃষ্টি, সব কিছু মিলেই কিন্তু আমরা আগে প্রথমে এটাকে পড়ে নেব, তারপরে কিন্তু আমরা বিজ্ঞান বা ইতিহাসে যাব। এর মানে যখন আমি ভূগোলটা প্রথম পড়াতে শুরু করলাম, একদম প্রথম অধ্যায়টা তোমরা বইতে দেখতে পাবে, সৌরজগৎ এবং অন্যান্য গ্রহ সম্বন্ধে সাধারণ ধারণা। তো যেগুলো আমি পড়াবো সেগুলো আমি একটা লিস্ট করেছি। সূর্য এবং গ্রহ নক্ষত্রের ধারণা, তার মধ্যে মহাকাশ, জ্যোতিষ্ক, নক্ষত্র বা তারা, গ্রহ, উপগ্রহ, নীহারিকা, ছায়াপথ, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ এবং উল্কা, আর সবশেষে আমাদের সূর্য এবং সৌরজগৎ আছে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে প্রত্যেকটা সম্বন্ধে ছোট্ট করে 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 বলবো। প্রথমেই আসি মহাকাশের কথায়। আমরা যখনই বাইরে যাই, আকাশের দিকে তাকাই, যেটাকে আমরা আকাশ বলি, একটা বিস্তীর্ণ অঞ্চল আমরা দেখতে পাই, নীল আকাশ, সেটাই মহাকাশ। সেখানে কিন্তু তোমার সমস্ত এই যে সব রকম জ্যোতিষ্ক, যেটা আমি পরে বলছি, আমরা সূর্য, তারা, চাঁদ সব কিছু সেই মহাকাশে দেখতে পাই। সেটা কিন্তু কোনো বিরাট একটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটাই হলো মহাকাশ। এরপর আসছি আমি জ্যোতিষ্কের কথায়। আকাশে যে জ্বলন্ত জিনিসটাই আমরা দেখতে পাই, যেটাই আমাদের আলো দেয় বা মিটমিট করে জ্বলে বা যে কোনো কিছুই, সেটাই হলো জ্যোতিষ্ক। যেমন ধরো সূর্য, চাঁদ, তারা ইত্যাদি ইত্যাদি সব রকম, সেগুলোই হচ্ছে জ্যোতিষ্ক। মানে অর্থাৎ আকাশে যে জিনিসগুলো আমরা জ্বলতে দেখতে পাই, যেগুলো আমাদের আলো দেয়, সেটাই জ্যোতিষ্ক। এরপরে আসছি আমি তারাতে বা নক্ষত্র। তোমরা জানো সূর্যও কিন্তু একটা বড় তারা, যেগুলো একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। হ্যাঁ, দীর্ঘদিন ধরে সৃষ্টির আদিম যুগ থেকে তারা কিন্তু একই রকমভাবে জ্বলন্ত অগ্নিপিণ্ড অবস্থাতেই আছে এবং তারা কিন্তু অনেক দূরে আছে। সূর্য তুলনামূলক সেই সব তারার থেকে কাছে আছে, এমনকি সূর্যের থেকেও বড় অনেক নক্ষত্র আছে, কিন্তু তাদের আমরা মিটমিট করে জ্বলতে দেখি। কেন? এদিকে আমি বলছি তাদের ভীষণ তেজ, ভীষণ আলোর তেজ, কিন্তু তাদের আলো অনেকগুলো বায়ুস্তর ভেদ করে পৃথিবীতে এসে পৌঁছয়। সেই জন্য তাদের আলোগুলো আমরা মিটমিট করে জ্বলতে দেখি। অনেক দূরে যদি কোনো মানুষ থাকে, তাকে যেমন আমরা ছোট দেখি, তেমনি এই নক্ষত্রগুলো অনেক অনেক কোটি কোটি কিলোমিটার দূরে আছে বলে তাদেরকে আমরা ছোট্ট দেখি, আর তাদের আলোগুলো এরকম মিটমিট করে জ্বলতে দেখি। এরপরে আসছি আমি গ্রহের কথায়। এবার গ্রহের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। ঠিক আছে, এই যে বড় যে জ্বলন্ত অগ্নিপিণ্ড, এগুলোরই সংঘর্ষের ফলে কিন্তু এই গ্রহের সৃষ্টি, এবং এর নিজস্ব কোনো আলো নেই। এই গ্রহ কিন্তু ধার করে কোথা থেকে? নক্ষত্রের থেকে। যেমন পৃথিবী একটা গ্রহ, বৃহস্পতি একটা গ্রহ, যেগুলো আমি পরে আস্তে আস্তে তোমাদের বলবো, মঙ্গল একটা গ্রহ, শুক্র একটা গ্রহ, এদের প্রত্যেকেই কিন্তু আলো পায় নক্ষত্রগুলোর কাছ থেকে, যেমন পৃথিবী আলো পায় সূর্যের কাছ থেকে। এরপরে আমি আসছি উপগ্রহের কথায়। একটা গ্রহকে যখন কেন্দ্র করে ঘুরতে থাকে একটা মানে গ্রহেরই মতো আরেকটা জিনিস, সেটাই হচ্ছে উপগ্রহ। যেমন ধরো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে গ্রহগুলো, যেমন পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র ইত্যাদি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সেগুলো যেমন গ্রহ। আর গ্রহকে কেন্দ্র করে যেটা ঘুরছে সেটাই হলো উপগ্রহ। যেমন ধরো পৃথিবী আর চাঁদ। এছাড়া মঙ্গলেরও কিন্তু উপগ্রহ আছে, শনিরও কিন্তু রয়েছে। তো এগুলো হচ্ছে যেগুলো গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেগুলো হচ্ছে উপগ্রহ। তাহলে আমরা বুঝতে পারলাম তারা এবং গ্রহ এই দুটোর তফাৎ। আচ্ছা, এবার আমি আসছি নীহারিকাতে। নীহারিকা কাকে বলে? আচ্ছা, মহাকাশের কোথাও কোথাও উজ্জ্বল সাদা মেঘের টুকরোর মতো জ্বলন্ত গ্যাসের পিণ্ডগুলো কোটি কোটি মাইল জুড়ে অবিরাম জ্বলছে। এরা
পূর্ব থেকে পশ্চিমে ঘূর্ণির মতো ঘোরে, এদেরকেই নীহারিকা বলে। এক একটা নীহারিকার মধ্যে হাজার হাজার নক্ষত্র কিন্তু অবস্থান করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আসছি ছায়াপথে। অন্ধকার আকাশে যদি মেঘ না থাকে, সেই আকাশের দিকে যদি তুমি তাকাও, তাহলে উত্তর দক্ষিণে বিস্তৃত একটা উজ্জ্বল আলোকরেখা দেখা যায়, একেই বলা হয় ছায়াপথ। এই ছায়াপথে কিন্তু কোটি কোটি নক্ষত্র অবস্থান করে। আমরা মনে করি যে এক একটা ছায়াপথে প্রায় 10 কোটি, ভেবে দেখো 10 কোটি নক্ষত্র থাকে। এমনই একটি ছায়াপথ হলো আকাশগঙ্গা, এর মাঝখানে সূর্য অবস্থান করছে। আচ্ছা, এরপরে আমি আসি ধূমকেতুর কথায়। ধূমকেতুটা খুব মানে মজার একটা জিনিস। আমরা কথায় কথায় বলি যে বাবা একেবারে ধূমকেতুর মতো উদয় হলি, অর্থাৎ এই ধূমকেতুকে কিন্তু খুব অল্প সময়ের জন্য আকাশে দেখা যায়। এগুলো কি তোমাদের আগেই বলেছি, সৃষ্টির অনেক অনেক আদিম যুগে, তখনও এই গ্রহ উপগ্রহ ইত্যাদি কিছু সৃষ্টি হয়নি। এই যে বড় বড় জ্বলন্ত অগ্নিপিণ্ড বা তারারা, তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হয় আর টুকরো টুকরো করে সেগুলো ভেঙে পড়ে। আর সেই ভেঙে সেগুলো আবার এই তারা বা নক্ষত্রদের আকর্ষণে কিন্তু আবার ঘুরতে শুরু করে। যেমন সূর্যের আকর্ষণে এই যে পৃথিবী, তারপরে শনি, ইউরেনাস, নেপচুন, এরা সমস্ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক সেই রকমভাবে ঘুরতে শুরু করে। আস্তে আস্তে তারা ঠান্ডা হয়, গ্রহগুলো সমস্ত ঠান্ডা হয়েই সেগুলো গ্রহতে পরিণত হয়। আর নক্ষত্রগুলো কিন্তু এখনো চলছে, কিন্তু এর যে ভাঙা টুকরোগুলো সেগুলো কিন্তু মহাকাশে ঘুরতেই থাকছে। এবার এই যে ভাঙা টুকরোগুলোর মধ্যে তোমার গ্যাস, তারপরে বরফ, তারপরে ধুলো বা ছোট ছোট পাথর নিয়ে এগুলো জমাট বাঁধা অবস্থায় কিন্তু ধূমকেতু। এবার এই ধূমকেতুর যে মাথা, সেই জায়গাটাকে বলে কোমা। এই যে যখন এই পদার্থটা যখন ঘুরতে ঘুরতে সূর্যের কাছে আসে, তখন সূর্যের যে তাপ, সেই তাপের ফলে সেখান থেকে খুব জোরে বাষ্প নির্গত হয়। যেটাকে আমরা প্রেশার কুকারে সিটি, দেখো তো তোমরা, প্রচণ্ড যখন বাষ্প হয়ে যায় একটা খুব জোরে সিটি মারে, ঠিক সেই রকম সূর্যের তাপে এই যে জ্বলন্ত অগ্নিপিণ্ড বা এই যে এগুলো থেকে ধুলো, ধোঁয়া, তারপরে গ্যাস নানান রকম নির্গত হয়। সেই জন্য এই যে মাথাটা থাকে সূর্যের দিকে, আর এই যে ঝাঁটার মতো দেখতে যে জিনিসটা আমি বলছি, ধূমকেতুটাকে অনেকটা ঝাঁটার মতো দেখতে, সেই ঝাঁটার মতো জিনিসটা কিন্তু গ্যাস এবং ছোট 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 ধূলিকণা বা বরফের টুকরো, যেগুলো সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে বেরোচ্ছে। ঠিক আছে। হ্যালির ধূমকেতু কিন্তু খুব বিখ্যাত, এবং 1986 সালে হ্যালির ধূমকেতু দেখা যায়। এরপরে আবার সেটা দেখা যাবে 2062 সালে। ঠিক আছে, তাহলে ধূমকেতু বুঝতে পারছো, সেই একই রকম জ্বলন্ত অগ্নিপিণ্ড, যেগুলো যার মধ্যে অনেক ধূলিকণা, গ্যাস ইত্যাদি থাকে। ঠিক আছে। এরপরে আসছি আমি গ্রহাণুপুঞ্জ। মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় 50,000 ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহ রয়েছে, সেগুলোকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। ঠিক আছে। এরাও কিন্তু সবসময় সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। আচ্ছা, এবার আসছি আমি উল্কার কথায়। ঠিক আছে। এই যে ধূমকেতুরই যে জ্বলন্ত অংশ বিশেষ, যেগুলো মানে যেগুলোতে ধুলো, পাথর ইত্যাদি রয়েছে, টুকরো টুকরো অবস্থায় আছে, এগুলো কোটি কোটি বছর আগে, যখন সেই ডাইনোসরদের যুগের বা তারও আগে, যখন এগুলো খুব জ্বলন্ত অবস্থায় ছিল, সেগুলো পৃথিবীর কাছাকাছি চলে এলে পৃথিবীর আকর্ষণে সেগুলো মাটিতে আছড়ে পড়েছিল। কিন্তু এখন অনেক কোটি কোটি বছর আগে সেগুলো তো এখন যেরকম অবস্থায় আছে, সেগুলো যখন পৃথিবীতে এসে পড়ে, তখন কিন্তু সেগুলো আর জ্বলন্ত অবস্থায় থাকে না। সেগুলোর ধুলো, ছাই বা ছোট ছোট, খুব ছোট ছোট পাথরের কণা, খুবই কণা, সেগুলো এসে এখন পৃথিবীর মধ্যে পড়ে। এরকমই কিছু টুকরো কিন্তু তোমার জাদুঘরে রাখা আছে, তোমরা সেগুলোকে গিয়ে দেখতে পারো। তো এই উল্কাগুলো কিরকম দেখতে লাগে, তোমরা যখন অন্ধকার আকাশে তাকাবে, অনেক সময় দেখবে হঠাৎ করে কিছু যেন এদিক থেকে ওদিক চলে গেল, যেটাকে আমরা বলি তারা খসা। ঠিক আছে, সেগুলোই কিন্তু উল্কা। এগুলো হচ্ছে ধূমকেতুরই ভাঙা টুকরো। মানে এগুলো এই বাতাসের ধাক্কায় বা বাতাসের সাথে অন্যান্য তারার সাথে সংঘর্ষে এগুলো ছোট ছোট টুকরো হয়ে ঘুরতে থাকে। এগুলোই আস্তে আস্তে পৃথিবীর মানে আকর্ষণে মাঝে মাঝে পৃথিবীর দিকে নেমে আসে, কিন্তু সেগুলো এখন কিন্তু একেবারেই মানে আস্তে আস্তে সেগুলো পৃথিবীর বুকে এসে পড়তে পড়তে সেগুলো কিন্তু ধুলো, ধোঁয়া বা ছোট ছোট খুবই ছোট ছোট পাথরের টুকরে পরিণত হয়।
ঠিক আছে। আচ্ছা, এইবার আমি আসছি একেবারে আসল আমাদের যে এই যে সৌরজগৎ এবং সূর্যের কথায়। সূর্য হচ্ছে এই সৌরজগতের মধ্যমণি। ঠিক আছে, এইবার আমরা পড়ব সূর্য। সূর্য হচ্ছে দিনের বেলায় আমরা যে চারদিকে আলো পাই, তোমরা নিশ্চয়ই জানো সূর্য সম্বন্ধে। আমরা সবাই জানি সকালবেলায় সূর্য উঠতে দেখি পূব দিকে। এই যে সূর্য হলো আমাদের সব শক্তির উৎস। সূর্য ছাড়া পৃথিবীর প্রাণী বা জীবগুলোর বেঁচে থাকা কিন্তু সম্ভব নয়। আর এই সূর্যের মধ্যে কি আছে? সোনা, রূপো, লোহা, নিকেল ইত্যাদি গ্যাসীয় অবস্থায় আছে, এবং হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের দ্বারা সূর্যের সৃষ্টি হয়েছে। সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। আর এর মানে সূর্যের একদম কেন্দ্রের কাছে তাপমাত্রা হচ্ছে 15 কোটি ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতে পারছো সেটা কি ভয়ঙ্কর, মানে এর ধারে পাশে কেউ যেতে পারবে না এই রকম। তো এর সূর্যকে কেন্দ্র করে আমি যেটা বললাম যে এগুলো ঠান্ডা হয়ে গেছে, সেই গ্রহগুলো তো ঘুরতে থাকছে। সেই গ্রহগুলোর মিলিয়ে একটা সংসারের মতো, অর্থাৎ সূর্য হচ্ছে তার মধ্যমণি, আর সূর্যেরকে কেন্দ্র করে এই গ্রহগুলো ঘুরছে। আমি একটা ছবি এঁকেছি সৌরজগতে, সেটা একটু তোমাদের দেখাই। এইটা হলো সূর্য। সূর্যের চারপাশে ঘুরছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। ঠিক আছে, এইটা মিলিয়েই কিন্তু এই সৌরজগৎ। ঠিক আছে, কিন্তু এই প্লুটোটাকে এখন সবাই বলছেন, বিজ্ঞানীরা বলছেন 2006 সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা তারা বলছে যে এই প্লুটোটা কিন্তু বামন গ্রহ, মানে খুবই দূরের একটা গ্রহ। সেই জন্য অনেকেই এটাকে সৌরজগতের মধ্যে ভাবছেন না, কিন্তু আপাতত আমরা এটাকে বামন গ্রহ আর এগুলোকে আমরা প্রধান গ্রহ হিসাবেই দেখব। ঠিক আছে, তাহলে সূর্যের সব থেকে কাছের গ্রহ কি? বুধ। আর সব থেকে দূরের গ্রহ প্লুটো। ঠিক আছে, আর এগুলো এই সূর্যকে কেন্দ্র করে ঘুরে যাচ্ছে। আর তার মানে এই যে সূর্য একটা বড় নক্ষত্র, তাকে কেন্দ্র করে ঘুরছে হচ্ছে গ্রহ, এবং এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু চাঁদ, সেটা হচ্ছে তার উপগ্রহ। একমাত্র পৃথিবীতেই কিন্তু প্রাণী বা জল ইত্যাদির অস্তিত্ব পাওয়া গেছে, প্রাণী, গাছপালা ইত্যাদির অস্তিত্ব পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই সৌরজগৎ অবধি পড়লাম। ঠিক আছে, সূর্য এবং সৌরজগৎ পড়লাম, এবং সূর্য এবং তার গ্রহ এবং অন্যান্য জ্যোতিষ্কগুলো সম্বন্ধে প্রাথমিক ধারণা আমাদের হলো। আজকে এই অবধি থাক, এইটুকু তোমরা পড়বে। আর তারপরে খুব শিগগিরই আমি তোমাদের একটা কাজ দেবো, সেই কাজটা তোমরা করবে। কেমন?